জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের নিন্দুকের ডায়েরি আবার একটু অন্যরকম, আপনারা বুঝতেই পারছেন, একটু অন্যরকম ভাবে আমরা করার চেষ্টা করছি, আমি এবং শ্যামল পাল। যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, কয়েক মাস আগেও তাদেরকে খুব একটা প্রাসঙ্গিকতা দেওয়া হতো, শূন্যের গেরো কেটে মাত্র 1 হয়েছেন তারা। কিন্তু বাংলার রাজনৈতিক পরিসরে তারা এখন প্রধান বিরোধী দল। 208 বা 207, 80 এটা হচ্ছে প্রধান বিরোধী দল এবং সরকারি দলের হিসেব। আর উনি যে দল থেকে এসছেন বা যে দলের যুব সংগঠনের থেকে এসছেন, সেই দলের সদস্য সংখ্যা বিধানসভায় মাত্র 1। কিন্তু সারা ভারত জুড়ে এই মুহূর্তে একটা নতুন শব্দবন্ধ জেন জি, আমরা যেটাকে যুব আন্দোলন বলছি, সেই যুব আন্দোলনের যে একটা গতি প্রকৃতি এবং তার কাছে নরেন্দ্র মোদী সরকারের কার্যত মাথা নত করা, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে কিন্তু বাংলার রাজনীতিতে একেবারে সামনের সারিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। যে কারণে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, যেমন আমরা 7 নিউজের পর্দাতে আপনারা দেখেছেন যে গত পরশু কিভাবে চুঁচুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের যে আইন অমান্য কর্মসূচি, তাতে গেরুয়া পতাকা ধারী, আমি বিজেপি বলতে পারবো না কারণ বিজেপির পতাকা সেখানে ছিল না, গেরুয়া পতাকা ধারী এবং পুলিশের যে আক্রমণ সেটা নেমে এসেছিল। সুতরাং তারা প্রাসঙ্গিক হচ্ছেন। আর সেই প্রাসঙ্গিক একজন যুব নেতা, ছাত্র ছেড়ে সদ্য যুব দায়িত্ব পেয়েছেন, ডিওয়াইএফআই নেতা, উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। দেবজ্যোতি চক্রবর্তী, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার দেবজ্যোতি, তুমি যখন এলে তখনই একটা খবর আমাদের কাছে এলো, সেটা হচ্ছে নির্মল ঘোষ গ্রেপ্তার। তুমি পানিহাটির ছেলে এবং নির্মল ঘোষ পানিহাটির 5 বারের বিধায়ক, এবং বলতে পারো যে এই যে তোমাদের যে রাজনৈতিক জীবনটা নির্মল ঘোষময়, কারণ তোমাদের সবসময় নির্মল ঘোষকে বিরোধিতা করেই রাজনীতিটা করতে হচ্ছে। নির্মল ঘোষ গ্রেপ্তার, তোমার প্রাথমিক প্রতিক্রিয়া? বিষয়টা হচ্ছে, নির্মল ঘোষ তো গ্রেপ্তার হলেন, যে বিষয়ে গ্রেপ্তার হলেন, আমরা একদম 8ই আগস্ট 2024 পর থেকেই আমরা বারংবার কিছু কথা বলেছিলাম। ঘটনাচক্রে 8ই আগস্ট আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তার শেষ যাত্রা যখন এনআরএসে যাচ্ছে, আমরা শুনতে পাই যে একটি ঘটনা আরজি করে ঘটেছে এবং সেখানে একজন পড়ুয়া চিকিৎসক তিনি আত্মহত্যা করেছে বলে তখন যা সংবাদ মাধ্যমে খবর শোনা যায়। তারপরে আমরা সবাই দেখেছি যে ছাত্র যুব আন্দোলনের যারা নেতৃত্ব, মীনাক্ষী, যুবদা, কলকান্দা এবং ছাত্র নেতৃত্ব, তারা হাসপাতালে যান এবং প্লেস অফ অকারেন্সেই কেন হচ্ছে তার পোস্টমর্টম হলো ইত্যাদি, বা সেকেন্ড টাইম পোস্টমর্টম করার বিষয়, পরিবারের লোকের হাতে দেহ তুলে দেওয়ার বিষয়ে সেখানে আমরা আমাদের দাবি জানাতে থাকি। এবং ঘটনাচক্রে যখন টালা থানায় তাদেরকে বসিয়ে রেখে দেহ নিয়ে আসা হয়, বাড়ির সামনে যখন আনা হয়, তখনও আমরা সেখানে উপস্থিত হই। ঘটনাচক্রে আমিও সেখানে উপস্থিত ছিলাম। একটা অদ্ভুত পরিবেশ। আমি নিজে যখন আমাদের এক কমরেডের বাইকে যাচ্ছি ভোমবোলার মোড়ে, আমাদেরকে আটকে দেওয়া হলো। পুলিশ ছিল এবং বেশ কিছু পরিচিত তৃণমূল করেন তারা ছিল। ঘুরে একটা গলির মধ্যে দিয়ে গিয়ে সিআর পার্কে, যেখানে অভয়ের বাড়ি, সেখানে হচ্ছে আমরা গেলাম। গিয়ে সেই সব ভাই গাড়ি দাঁড়ানো এবং পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার পরবর্তীকালে যিনি শেষ চেয়ারম্যান হিসাবে কাজ করলেন সোমনাথ দে, আরো কিছু কাউন্সিলর, তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং এটা আমরা লক্ষ্যই করলাম যে কার্যত তাদের নেতৃত্বেই আবার দেহ শ্মশানের দিকে নিয়ে আসা হলো। এবং ভিডিও তাতে ছিল যে শ্মশানের বাইরে, সংবাদ মাধ্যমে সকলেই দেখেছেন যে নান্টুবাবু দাঁড়িয়ে রয়েছেন বাইরে এবং অভয়ের দেহ শ্মশানে দাহ করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে আরো দেহ ছিল, সেগুলোকে টপকে নিয়ে গিয়ে অভয়ের দেহ পুড়িয়ে দেওয়া হয়। এবং ঘটনাটা তো প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেল। আমরা আগেই বলেছিলাম যে তদন্তে এত গাফিলতি কেন। যে তৃণমূলের জমানায় ঘটনা,
তৃণমূল বিচার করবে না, এটা তো যুক্তিসঙ্গত বিষয়, কিন্তু তদন্তটা চলে গেল সিবিআই এর হাতে। সীমা বাহুজার মতন একদমই তাই। এবং সিবিআই মানে কেন্দ্রীয় সংস্থা, সেখানে তো রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণ ছিল এরকমটা নয়। স্বাভাবিকভাবেই আমরা ধারণা করেছিলাম, আমরা কেন, গোটা রাজ্যের মানুষই ধারণা করেছিল যে হয়তো বিচারটা দ্রুত হবে, তদন্ত শেষ হবে, ঠিক বা ভুল যা আছে তা প্রকাশিত হবে। এই 2 বছর সময়ের মধ্যে মামলাটার এখনো কিছু হলো না। যেখানে সিআই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তার একটা ওরকম বিস্ফোরক রিপোর্ট দিলেন, তারপরেও কিছু হলো না। সেই রিপোর্ট কোর্টেও গেল, তারপরেও আমরা তার অগ্রগতি দেখলাম না। স্বাভাবিকভাবে নির্বাচন হলো এবং ওর মা তিনি জিতলেন ভোটে, রত্না দেবনাথ তিনি পানিহাটির বিধায়ক হলেন। এখন তারপরে আরেকটা এফআইআর হলো, তার ভিত্তিতে পানিহাটির প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হলেন। নান্টু বাবুর গ্রেপ্তারই তো আমরা বহু আগে থেকেই চেয়েছি, তদন্তের স্বার্থেই চেয়েছি। এবং শুধু নান্টু বাবু নয়, সেই দিন যারা যারা দেহ নিয়ে এসছে আমরা তাদের প্রত্যেকেরই দেহ চেয়েছিলাম, মানে তাদের গ্রেপ্তার আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে আমি জানি না যে আপনারা আরো বলতে পারবেন, যে ধারায় নান্টু বাবুকে গ্রেপ্তার করা হলো, এই সবগুলো কি নন বেলেবেল না বেলেবেল? তাহলে এরকম গুরুত্বপূর্ণ মামলায় নন বেলেবেল ধারা নিয়ে কি নান্টু বাবু গ্রেপ্তার হলেন? তাহলে এর পিছনের ঘটনা কি, সেটাও তো প্রকাশ্যে আসা প্রয়োজন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন পানিহাটিতে কয়েকদিন আগে, তিনি বললেন তার কমিটমেন্টের কথা, তার না ভুলে যাওয়ার কথা, কিন্তু তদন্তটা তো একটা, নান্টু বাবু গ্রেপ্তার হলো, কিন্তু ঘটনাটা কি হয়েছিল, কেন হয়েছিল, এই ঘটনাটা ঘটবার পিছনের কারণ কি, সেটা তো আজ পর্যন্ত আমাদের কারোর সামনেই পরিষ্কার। নান্টু বাবু নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারিটা কোনো একটা এটাও কোনো একটা পার্ট অফ গেম না। আমরা ওই যে শুরুতেই বললাম যে আমরা প্রথম থেকেই বলেছিলাম এই ঘটনা যখন ঘটছে তার পিছনে কারা, এবং এই তড়িঘড়ি একটা দেহকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন, এটা তো স্বাভাবিকভাবে সকলের মনে এই সন্দেহ দানা বেঁধেছে যে তড়িঘড়ি পোড়াতে হচ্ছে কেন একটা মৃতদেহ। তার মানে তথ্য প্রমাণ লোপাট করবার একটা তাড়া রয়েছে। দেহটা যদি আরেকবার পোস্টমর্টেম করা হয়, তাহলে আরো যদি কিছু প্রমাণ আসে, তার জন্যই হয়তো দেহটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে দেহ পোড়ানো হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, এবং দেহটা পোড়ানোর জন্য কিছু লোক তাড়াহুড়ো করছেন, এটা কেন? তাহলে তো এর বিরুদ্ধে গ্রেপ্তারি সিবিআই মামলাটা হাতে নেওয়ার পরই হতে পারতো। 2-1 ওই সিজিও কমপ্লেক্সে ডাকা হলো আমাদের পানিহাটির বিধায়ককে, এবং তার পরবর্তীকালে তিনি গেলেন, জেলার মুখে থাকলেন, চলে এলেন, কিন্তু এরপরও এর থেকে বেশি কিছু তো হলো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে, যারা আইন বিশেষজ্ঞ তারা বলবেন যে ধারায় গ্রেপ্তার হলেন সেগুলো কি নন বেলেবেল সেকশন? যদি নন বেলেবেল সেকশন না হয়, বেলেবেল সেকশন হয়, তাহলে এই ছেলে খেলা করার মানেটা কি? এটাও কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকছে। এটা নান্টু বাবুর গ্রেপ্তারি বা নির্মল ঘোষের গ্রেপ্তারি বিষয়টা গেল, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল, এবং তার উত্তরটা আমি দিই যে ধারায় মামলা করা হয়েছে সবকটা ধারাই বেলেবেল সেকশনে করা হয়েছে। সর্বোচ্চ শাস্তির বিধান আছে 5 বছর, যদি তারা শাস্তি পান। আমি সে প্রসঙ্গে আবার ফিরবো, কিন্তু তার আগে যে কোয়েশ্চেনটা চলে আসবে, যে এই মুহূর্তে ছাত্র যুবরা রাস্তায় প্রতিদিন তাদের আন্দোলন, প্রতিদিন তাদের বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এবং এই পানিহাটির বুকে দাঁড়িয়ে অর্জুন সিং, শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, যদিও উনি কোন দলের নেতা সেটা নিয়ে তোমরা প্রশ্ন তোলো, বারংবার তোমরা প্রশ্ন তোলো, সেটা আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তিনি বলে গেছেন যে সিপিএম কে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, অর্থাৎ বামপন্থীদের ইঞ্চিতে বুঝে নেওয়া। কি বিষয় ইঞ্চিতে না, উনি তো ইঞ্চিতে আজকে থেকে বুঝছেন না। আমরা খুব দ্বন্দ্বের মধ্যে থাকি যে তৃণমূল নেতা অর্জুন সিং বলে আখ্যায়িত করবো না বিজেপি নেতা অর্জুন সিং বলে আখ্যায়িত করবো। আপনাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে অনেক বেশি আরো থাকবে। আমি 13 বছর আগে পিছনে ফিরে যাচ্ছি। সরকার পরিবর্তনের পর 2011 সালে পানিহাটি পৌরসভার নির্বাচন হয়েছিল। ক্যান্ডিডেট ছিল না, আমি 2022 ছিলাম। 2013 সালের পৌরসভার নির্বাচন, 31 নম্বর ওয়ার্ডে 2008 সালে কাউন্সিলর হয়েছিলেন বামফ্রন্টের প্রার্থী হিসেবে ইন্দ্রজিৎ সিনহা, নান্টু সিনহা বলে পরিচিত। তাকেই আবার বামফ্রন্টের পক্ষ থেকে 2013 সালের পৌরসভা নির্বাচনে প্রার্থী করা হয়। কিন্তু ঘটনাচক্রে আমরা দেখলাম বিকাল গড়াতে না গড়াতেই ভাটপাড়া থেকে অর্জুন বাবু তার লোকজনদের নিয়ে এলেন। তার কাছের মানুষ অরিজিৎ ঘোষ পার্থ, তখন তিনিও তৃণমূল করেন, তাকে সামনে রেখে সুশীল কৃষ্ণ স্কুল, HB টাউনের, আপনারা জানেন যে ওখানে 5টা বুথ হয়, এই 5টা বুথেই
একদম শেষ বেলায় প্রায় ঘন্টাখানেক ধরে ছাপ্পা করলেন এবং বামফ্রন্টের প্রার্থী ইন্দ্রজিৎ সিনহা তিনি ৮০ না ৮২ ভোটে পরাজিত হলেন। তাহলে এইটা একটা পানিহাটির ক্ষেত্রে আমি যেহেতু পানিহাটিতে থাকি বলছি, এটা একটা অর্জুন বাবুর কৃতিত্ব। বামফ্রন্টের প্রার্থীকে তৃণমূলের বিধায়ক হিসাবে তিনি ছাপ্পা মেরে পরাজিত করেছিলেন, মানে এটা একটা পানিহাটির সাথে ওনার সম্পর্ক যতগুলো বিষয় তার একটা। তারপরে তিনি বিজেপি হলেন, আবার তিনি তৃণমূল হলেন এবং ব্রিগেডের মঞ্চে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, ওনার নাম না দেখে সোজা র্যাম্প দিয়ে হেঁটে এসে বিজেপির নিজের দপ্তরে বসে মমতা ব্যানার্জির ছবি নামিয়ে দিয়ে আবার নরেন্দ্র মোদীর ছবি তুলে দিয়ে উনি বিজেপি হলেন, বিধায়ক হলেন, মন্ত্রী হলেন। উনি ইঞ্চিতে ইঞ্চিতে বরাবরই বুঝছেন, আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে বোঝার কোনো বিষয় নেই। অনেক পুরনো ভিডিও উনি তৃণমূলের নেতা, শ্রমিক বাবু তখন বিজেপির নেতা, আমার ঠিক মনে নেই, তখন হয়তো উপনির্বাচনে জিতে শ্রমিক বাবু বিধায়ক হলেও হতে পারেন বসিরহাট দক্ষিণ থেকে। তিনি ভাটপাড়ায় একটি মিছিল করতে গিয়েছিলেন, অর্জুন বাবু কি ভাষা বলে শ্রমিক বাবুকে আক্রমণ করতে গিয়েছিলেন। উনি তো ইঞ্চিতে ইঞ্চিতে ওনার দলের লোককেও উনি বুঝছেন। ওনার এই কথার আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই মতাদর্শগত ভাবে, মতাদর্শের বিরুদ্ধে লড়াই, সেটা আমাদের চলতে থাকবে। ওনাকে আমরা বাড়তি গুরুত্ব দিতে চাইছি না। ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে বাংলার রাজনীতি এবং সেই রাজনীতির সঙ্গে সংস্কৃতি একটা মানে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং বামপন্থী সংস্কৃতি ডানপন্থী বামপন্থী ভাগ করা যায় না, কিন্তু আমরা যেহেতু ভাগ করি, মানে আমরা বাঙালিরা যেহেতু ভাগ করি, ওরা সিপিএম এর গান ইত্যাদি বলে ওরা কিছু কিছু গানকে অচ্ছুত করে রাখা হতো, যেমন পথে এবার নাম সাথী বছর মানে খানেক বছর ৫ আগেও এটা নাকি সিপিএম এর গান ছিল। এইরকম ভাবে যদি ভাবে, তাহলে দেখতে পাচ্ছি যে এই সরকার বদলের পরে একাডেমি অফ ফাইন আর্টস সেখানে একটা ঘটনা ঘটলো, তারপরে তার প্রতিক্রিয়া একটা ঘটনা ঘটলো, এবং তারপরে আবার একটা ঘটনা। তোমরা কি কোথাও কালো ছায়া দেখতে পাচ্ছ যে তোমাদের উপরে, তোমাদের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, রবীন্দ্রনাথের গান, অর্থাৎ আমার যেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে বাংলায় গাওয়া যাবে, এ ধরনের ফতোয়া জারি হচ্ছে। আমি নেতাজি সম্পর্কে পরে আসছি। সংস্কৃতির ডানপন্থী বামপন্থী আমি এই বিষয়ে ঢুকতে চাইছি না। একাডেমি অফ ফাইন আর্টস তো অনেক পরের কথা। বিজেপি শাসিত দুটো রাজ্য, উত্তরপ্রদেশ এবং আসাম, সেখানে সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়েছে। খেয়াল করে দেখবেন যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং তাকে বিজেপি সরকারে এসে পরে ত্রিপুরার রাজ্যপালও করলেন তথাগত রায়, তিনি প্রায়ই বলেন যে বাংলা থেকে রসুন সংস্কৃতির অবলুপ্তি ঘটাতে হবে। রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, এটা বুঝতে হবে যে বাংলা তো নবজাগরণের ক্ষেত্রে পথ দেখিয়েছে। বিজেপির যা ধারণা, মানে আরএসএস এর যা ধারণা, তাতে তারা আমাদের বাঙালির যে ভাবধারা, আমাদের বাঙালির যে চিন্তা চেতনা, বাঙালির যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, তারা বামপন্থী ডানপন্থী বলে না, বাংলার সংস্কৃতির বিরোধী। আমরা এটা বিশ্বাস করি। বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, তারা প্রত্যেকে তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি পালন করবে। কিন্তু বিজেপি তো মানে আরএসএস বিশ্বাস করে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, জোর করে উত্তর ভারতীয় ধর্মীয় সংস্কৃতিটাকে গোটা দেশের উপর চাপিয়ে দিতে চায়। এইটা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারতবর্ষ, এই নানা ভাষার মানুষ, নানা বর্ণের মানুষ, নানা ধর্মের মানুষ, একটা বাগানে অন্তত 50 রকমের ফুল, আর সেই এতগুলো ফুল নিয়ে একটা সুন্দর বাগান, এরকম একটা দেশ ভারতবর্ষকে ওরা চায় না। ওরা চায় যে কোনো নির্দিষ্ট, ওরা তো বলেই এক দল, এক দেশ, এক নেতা, এক নিশান, এক বিধান, ওরা এক ভোট। ওরা সবকিছুকে ওয়াননেস এর পক্ষে, আর আমরা সবাই মিলে থাকার পক্ষে। আমি যদি স্বাধীনতার আগে যাই, যখন স্বাধীনতার সংগ্রাম হচ্ছে, তখন কিন্তু এইভাবে কেউ লড়াই করতে যায়নি যে আমি মুসলমান বলে ভারতকে মুক্ত করবো, আমি হিন্দু বলে ভারতকে মুক্ত করবো। তারা ভারতকে মুক্ত করতে চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে। আর আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি সেই ঐক্যবদ্ধ ভারতকে ধর্মের নাম করে, ভাষার নাম করে, জাতপাতের নাম করে ভাঙতে চাইছে। তার ফলাফল আজকে বিজেপি রাজ্যে সরকার এসছে করবে। আপনারা দেখেছেন যে ডিওয়াইএফআই কে তাদের পছন্দ নাও হতে পারে, এসএফআই কে তাদের পছন্দ নাও হতে পারে। তারা তো আরএসএস বলেই যে তাদের প্রধান শত্রু খ্রিস্টান, কমিউনিস্ট এবং মুসলিমরা।
কিন্তু সুকান্ত ভট্টাচার্যের ছবি আঁকা যে ড্যাংলার ডিওয়াইএফআইটা দেখলো, সুকান্ত ভট্টাচার্যকে দেখবার কোনো তাদের ইচ্ছা হলো না, তার ছবিতে জুতো ঝুলিয়ে দিল। এর থেকে বড় বাঙালির অপমান আর কিসে হতে পারে? বিজেপি, এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আপাদমস্তক একটা বাংলা এবং বাঙালি বিরোধী রাজনৈতিক দল। ঘটনাচক্রে সরকারে চলে এসছে, কিন্তু তারা চাইবে সরকারে এসে বাংলা বাঙালি সংস্কৃতিকে বিকৃত করতে। এবার আরেকটা প্রসঙ্গে আসি। তো এই যে বিজেপি দলটা, এই বিজেপি দলটা কি এখন 80-20-তে ভাগ হয়ে গেছে? হ্যাঁ, এটা তো কোনো সন্দেহই নেই। আপনি যদি খেয়াল করে দেখেন যে ববি হাকিম, মানে তৎকালীন পৌরমন্ত্রী, তার বক্তব্য নিয়ে বিজেপি বলল যে ববি হাকিম পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বানাতে চায়, মিনি বাংলাদেশ বানাতে চায়, জিহাদিদের অংশ হিসাবে ববি হাকিম বাংলায় কাজ করছে। আজকে ববি হাকিম কিন্তু ভালো তৃণমূল, ওনার দিকে ডিম ছড়ে না কেউ। সায়নী ঘোষ শিব ঠাকুরকে নিয়ে কি মন্তব্য করেছে সবাই জানে। তথাগত রায় তার বিরুদ্ধে এফআইআরও করেছিলেন। আজকে সায়নী ঘোষ, জুন মালিয়া, কাকলি ঘোষ দস্তিদার, যাকে আমরা নারদ ঘোষ কাণ্ডে দেখেছিলাম, এরা সকলে এনডিএ শরিক। আমি জানি না যে পশ্চিমবাংলায় যখন বিজেপির কোনো বিধায়ক সাংসদ ছিলেন না, সেই দিন থেকে বিজেপি করা লোকেরা, তারা কোনোদিন বিজেপির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছেড়ে দিন বিজেপির রাজ্য সভাপতির সাথে এক টেবিলে বসে চা খাওয়ার সুযোগ পেয়েছেন কিনা। কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা, এই 20 জন এমপি যারা প্রধানমন্ত্রীর সাথে একসাথে ব্রেকফাস্ট করবার সুযোগ পাচ্ছেন। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা প্রধানমন্ত্রীর সাথে এনডিএর মিটিং এ এক চেয়ারের সারিতে বসে থাকছেন। বাংলার মানুষ তো পরিবর্তন চেয়েছিল, তৃণমূলকে সরাতে চেয়েছিল। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তো পাড়ায় পাড়ায় ঘুরে তোলাবাজি করেননি। তাহলে পাড়ায় এলাকায় যে এমপি, যে এমএলএ, যে চেয়ারম্যানদের নির্দেশে তোলাবাজি হলো, ভোট লুট হলো, সন্ত্রাস হলো, তারা আজকে সবাই বিজেপি শেল্টারে। তাহলে কোন তৃণমূলকে হারানোর জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল? আবার উল্টো দিক থেকে ভোট ঠিক, যারা বিজেপিকে তৃণমূলকে ভোট দিলেন বিজেপিকে হারানোর জন্য, তারা চলে গেল, ভরসা রাখতে পারলো না মানুষের ওপর। তাহলে আমাদের কথা স্পষ্ট, যারা তৃণমূল ছিল, যারা বিজেপি ছিল, যারা তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাতে চেয়েছে এবং বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাতে চেয়েছেন, এই দুই অংশের মানুষের সাথে তৃণমূল এবং বিজেপি প্রতারণা করলো। এই রাজনৈতিক বিশ্বাসঘাতকতা তৃণমূল বিজেপি দুপক্ষই মানুষের সাথে করেছে, এবং সেটার জবাব মানুষ দেবে। মানুষের উপর ভরসা রাখতে হবে, কিন্তু মানুষ বড় কষ্টে আছে, কারণ কর্মসংস্থান। এবং তুমি যুব সমাজের প্রতিনিধি, তুমি নিজেও সেই কর্মসংস্থানের যে অব্যবস্থা তার একজন শিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন পথে হাজার হাজার শিক্ষিত বেকার যুবকেরা রাস্তায় বসে আছে, নতুন করে কর্মসংস্থানের কোনো বন্দোবস্তের কথা ঘোষণা হচ্ছে না, শূন্য পদে নিয়োগ তো নয়, বরং শূন্য পদ বিলীন করা হচ্ছে, শূন্য পদ বাতিল করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থান তো বরাবরই একই জায়গায় রয়েছে। আমরা নির্বাচনের আগেও ডিওয়াইএফআই তো আর নির্বাচনে লড়াই করে না। আমরা যে বামপন্থীদের সমর্থন করেছিলাম, তারাও স্পষ্ট বলেছিল যে নির্বাচনে যদি বামপন্থীরা জেতে, তাহলে এ রাজ্যে স্থায়ী চাকরির ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং সরকারি যা শূন্য পদ আছে সেগুলোকে সবগুলোকেই পূরণ করা হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি দেখি, এই কর্মসংস্থানের সাথে শিক্ষাটাও যথেষ্টভাবে রিলেটেড। তৃণমূল সরকারের আমলে 8200টা সরকারি স্কুল বন্ধ হয়েছে। আমাদের সদ্য বাজেট পেশ করেছে নতুন সরকারের অর্থমন্ত্রী, তাতে বেশ অনেক চমকপ্রদ কিছু কথা রয়েছে। ভোটের আগে আমরা স্কুল বন্ধ নিয়ে বিজেপির বিষোদ্গার দেখলাম, কিন্তু সরকারে আসবার পর প্রথম বাজেটে আমরা একটা লাইনও পেলাম না যেখানে এই 8200টা সরকারি স্কুল, তার একটাকেও খোলার জন্য সরকারের কোনো উদ্যোগ থাকলো। আমরা প্রতিশ্রুতি শুনছি যে অমুক অমুক জায়গায় সরকারি শূন্যপদ পূরণ করা হবে। কোন দপ্তরে কত শূন্যপদ? রাজ্য সরকার এত কিছু করার চেষ্টা করছে, কেন মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না যে আমার রাজ্যের মোট এত দপ্তর, তার এত শূন্যপদ, আমরা এই শূন্যপদগুলোকে পূরণ করতে চাই। এবং এইটা তো শুধু পশ্চিমবাংলার বিষয় না, বিজেপি 3 মাস হলো নয় পশ্চিমবাংলার সরকারে এসছে। গত 2014 সাল থেকে আমাদের দেশের সরকারে হচ্ছে বিজেপি। তাহলে গোটা দেশে কর্মসংস্থানের অবস্থা কি? 2014 সালে আমি যদি দেখি, যে বছর দ্বিতীয় ইউপিএ সরকারের বিদায় এবং এনডিএ সরকারের আগমন, সেই বছর দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ বাজেটে শিক্ষা খাতে 4.6 সামথিং একটা বাজেট বরাদ্দ ছিল। আর আজকে বিজেপির সরকারের আমলে 2026-27 সালের বাজেট বরাদ্দ
2 এ নেমে এসছে। তাহলে অর্ধেকের বেশি বাজেট বরাদ্দ শিক্ষা ক্ষেত্রে কমলো। গোটা দেশে কেন্দ্রীয় সরকারের এই প্রায় 13-14 লক্ষ শূন্যপদ। রেলে আমরা দেখেছি যে বারংবার রেল দুর্ঘটনা হচ্ছে, রেলেই প্রায় 3.5-4 লক্ষ শূন্যপদ। এই শূন্যপদগুলো কেন তারা পূরণ করছে না? কেন্দ্রে তো বিজেপির আগে মমতা ব্যানার্জি সরকার চালাননি, কেন্দ্রে তো বিজেপি 2014 সাল থেকে টানা 3 বার সরকার চালাচ্ছে। তাহলে তারা কেন্দ্রে তার শূন্যপদগুলো কেন পূরণ করছে না? শুধু সরকারি চাকরি নয়, উল্লেখযোগ্যভাবে শিল্প গোটা দেশে হয়েছে আমরা দেখতে পাচ্ছি না। সংগঠিত ক্ষেত্র ক্রমশ সংকুচিত হচ্ছে, গিগ অর্থনীতির প্রসার হচ্ছে, এবং কর্মসংস্থানের থেকেও হচ্ছে না থেকেও আরো দুশ্চিন্তার বিষয় যে আন্ডার এমপ্লয়মেন্ট আমাদেরকে গ্রাস করছে। আমার যোগ্যতা অনুযায়ী যে অর্থ রোজগার করার কথা তার অর্ধেকেরও কম আমি রোজগার করছি। এর ফলে পরিবারগুলোকে হচ্ছে ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সংসার না চালাতে পেরে, এবং মাইক্রো ফিন্যান্স হচ্ছে এর সাথে জুড়ে যাচ্ছে। শহরতলি অঞ্চলে বড় রকমের ভাবে ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে আমাদের সমাজের ক্ষেত্রে। তাহলে একদিকে আমার স্থায়ী চাকরির সুযোগ নেই, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ হচ্ছে না, নতুন সংগঠিত শিল্পের জায়গা কমছে, এবং ব্যবসার সুযোগও আমাদের সাথে সাথে কমছে। বড় অর্থনীতি, বড় রাজনীতি বোঝার কোনো প্রয়োজন নেই। যে কোনো বাজারে আমি যদি চলে যাই, যে কোনো ব্যবসাদারকে যদি জিজ্ঞাসা করি যে ব্যবসা এখন কেমন চলছে, আগে কেমন চলতো, যে কেউ কাউকে জিজ্ঞাসা করলে তারা বলবেন যে আগে ব্যবসা করে যে মুনাফা করতাম এখন তার অর্ধেকও হচ্ছে না। তাহলে আমরা বিজেপির কথা অনুযায়ী পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি, ষষ্ঠ আজকের, সেটা তো অরিজিনাল, মানে যা এখন শোনা যাচ্ছে। আমি বলছি বিজেপির ভাষ্য যে 4র্থ বৃহত্তম অর্থনীতি। তাহলে আমি বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে উঠে আসছি, অথচ আমার মানুষের রোজগার বাড়ছে না বাজার অনুযায়ী। এটা কোন ধরনের উন্নতি? আমি 4র্থ স্থানে যাচ্ছি, অথচ আমার দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। মানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসঙ্গে বলে রাখা ভালো, হিন্দুস্তান আজকে ইয়াংস্তান, আমাদের জনসংখ্যার গড় বয়স হচ্ছে 29 বছর। তাহলে কর্মসংস্থান আমাদের দেশের সব থেকে বড় এজেন্ডা হওয়া উচিত, কিন্তু সেই প্রশ্নেই আমাদের দেশের সরকার সম্পূর্ণভাবে নেগলেক্ট করে যাচ্ছে। আমরা যতটা মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, চীন পাকিস্তান নিয়ে ব্যস্ত, আমরা ততটা ব্যস্ত নই যে আমার দেশের বেকার যুবকের কি ভবিষ্যৎ হবে। অথবা এটাও এভাবেও বলা যায় যে মানে যেখানে যেখানে কর্মসংস্থানের সুযোগ ছিল বা কর্মসংস্থান করানো যেত সেগুলোকে বেসরকারিকরণ করে দিয়ে, যেমন রেলের একটা বিস্তীর্ণ অংশ বেসরকারি হাতে, আমার এয়ারপোর্ট বেসরকারি হাতে, আমার পোর্ট বেসরকারি হাতে তুলে দেওয়া, বিভিন্ন কোম্পানি যেগুলো সরকারি, যেমন আমাদের বেঙ্গল কেমিক্যাল, চেষ্টা চলেছিল বামপন্থীদের একটা প্রবল বাধা ফলে সেটা এখনো বেঁচে আছে, কিন্তু মৃত প্রায়, এবং সেটা পানিহাটিতে। যে বেঙ্গল কেমিক্যালে 4000 শ্রমিক কাজ করতো সেখানে এখন 40 জন কাজ করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের আন্দোলন, তোমাদের চিন্তা ভাবনা। আন্দোলন তো প্রত্যক্ষ করেছি আমরা, খুব বেশি পিছনে আমাদেরকে যেতে হবে না। যারা স্বচ্ছ প্রশাসন চালানোর কথা বলে, দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে, নিট সহ একাধিক যেই প্রশ্ন ফাঁস, গোটা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অল্প বয়সীরা, যুব প্রজন্ম তারা দেখিয়ে দিয়েছে। জেনজি বলুন আর যে ভাষাতেই আমরা বলি না কেন, এই দেশের যুব প্রজন্ম, যুব জন অংশ তারা দেখিয়ে দিয়েছে যে অন্যায় করলে, দুর্নীতি করলে তার রেহাই হবে না। যে বিজেপি দাবি করেছে এতদিন পর্যন্ত যে বিজেপি কখনো ভুল করতে পারে না, তাই বিজেপি কখনো মাথা ঝোঁকাবে না, সেই বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আজকে আমি বেরোনোর সময় দেখে এলাম যে অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন মুলতবি হয়ে গেল লোকসভায়। একটা দিনও দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে এই সম্পর্কে ভাষণ দেওয়ার সুযোগ পেলেন না। কেন প্রতিবাদী ছাত্র যুবদের উপর এভাবে অত্যাচার করা হলো, বা তাদের ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা কি, কেন অত্যাচার করা হলো, কাদের নির্দেশে গুলি চালানো হলো, কাশ্মীরে যে পেলেট গান হচ্ছে, বুলেট হচ্ছে ব্যবহার করা হয়, তা দিল্লিতে ব্যবহার করা হলো। তাহলে এর জন্য দায়ী কে? যদি যে কোনো কিছুর প্রশ্নে সবকিছুতেই যদি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর বাইরে এই সরকার বেরোতে পারছে না, তাহলে যে কোনো প্রশ্নে যদি দায় খুঁজতে গেলে আমাদের 50-এর দশক, 60-এর দশকে ফিরে যেতে হয়, তাহলে এই সরকারের আমলে এই সরকারের স্বৈরাচারী আক্রমণাত্মক ভূমিকার দায় কে নেবে? কে অ্যাকাউন্টেবল এই ছাত্র যুবদের উপর এই অত্যাচার করার জন্য? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সংসদটায় কার্যত এলেন না, বসলেন না, শুনলেন না, নিজেদের মতামত, সরকারের মতামত
ব্যক্ত করলেন না, তাহলে জনগণের প্রতি তারা দায়বদ্ধ নয়, স্পষ্ট হলো এই অধিবেশনে। না, তার বিরুদ্ধেই তোমাদের যে লড়াই, তার বিরুদ্ধে তো যুব সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। ডিওয়াই আপনারা খেয়াল করে দেখবেন যে গত মাসের 24 তারিখ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এর প্রতিবাদে মিছিল ডাকা হয়েছিল। সে মিছিলের ব্যাপ্তি আমি কেন, অনেক পুরনো মানুষও বলতে পারবেন না যে মিছিলের মুখ যখন ডোরিনা ক্রসিং এ পৌঁছে গেছে, লেজ তখনও শিয়ালদা স্টেশন চত্বরে। গোটা রাস্তা জুড়ে মিছিল, জনজোয়ার যাকে বলে, এবং জমায়েতের প্রায় সবটাই হচ্ছে ছাত্র যুবদের অংশ। তাহলে এই যুব সমাজ তো প্রতিবাদের রাস্তায় নামছে, আন্দোলনের একটা তরঙ্গ তৈরি হচ্ছে। আর আন্দোলনের তরঙ্গ তৈরি হচ্ছে বলেই তো সরকার যেভাবে আইন প্রণয়ন করতে চাইছেন, আপনারা দেখবেন যে এই ক্ষেত্রে একটা কত বড় মিথ্যাচার। আমি কিছুটা বলবো যে সংবাদ মাধ্যমও একই স্রোতে গা ভাসালো যে গুন্ডা দমন আইন নাকি আমাদের রাজ্যে তৈরি হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে 3 জনকে ওই মিছিলের পর থেকে গ্রেপ্তার করা হয়েছে, এমন তাদেরকে শিক্ষা দেবো যে তার 3 পুরুষ মনে রাখবে। 3 পুরুষ মনে রাখা তো দূরের কথা, 1 সপ্তাহের মধ্যে তারা বেল দিয়ে বাইরে চলে এলেন এবং কোর্ট জানিয়ে দিল এখনো পর্যন্ত এই গুন্ডা দমন আইন এটা আইনে পরিণতই হয়নি। তাহলে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করলেন, আইন নিয়ে মিথ্যাচার করা, এবং তার ভয় দেখানোর পরেও ছাত্ররা, যুবরা আরো বেশি করে হচ্ছে রাস্তায় নেমে আসা। কাজেই বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারের স্বৈরাচারী মনোভাব, তারা চেয়েছে যে প্রতিবাদীদের আন্দোলনকে দমন করতে, তো সেটা খুব একটা লাভ হবে না, আন্দোলনের তরঙ্গ আরো বাড়বে। মানে ধরো সামনেই মানে মাস 6 এর মধ্যেই পশ্চিমবঙ্গে মিনি বিধানসভা নির্বাচন, অর্থাৎ পৌরসভা নির্বাচন। তোমরা কি মনে করো যে পৌরসভা নির্বাচনের গুণগত কোনো মান পরিবর্তন হবে? অর্থাৎ যেভাবে তোমাকে 2022 সালে তুমি দাবি করো যে তোমাকে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছিল, বা তুমি যে 2013 সালের কথা বললে ইন্দ্রজিৎ সিনহাকে 31 নম্বর ওয়ার্ডে হারিয়ে দেওয়া হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটবে না, এটা কি তোমরা গ্যারান্টি দিতে পারো? বিজেপি সরকার তো বদল হয়েছে, সরকার বদল হয়েছে, মানুষ তো এই প্রত্যাশা করেই বিজেপিকে ভোট দিয়েছে যে তৃণমূলের জমানায় যে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা হয়েছিল সেই অবস্থা থেকে মুক্তি পাবে। কিন্তু এই 3 মাসে সরকারের কাজকর্ম দেখে আমাদের সেটা মনে হচ্ছে না। তৃণমূল যে হারে তোলাবাজি করত, বিজেপি সেই তোলাবাজিকে ছাপিয়ে যাচ্ছে। আমাদের কথা না, বিজেপি রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, গোটা রাজ্য জুড়েই চরম একটা অব্যবস্থা। এবং আপনি যেটা বলবার সময় বলেছিলেন যে এ রাজ্যের 80% তৃণমূল নিয়ে বিজেপি সরকার কেমন চলছে, ঠিকই তো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে যদি আমি শুরু করি, যে পঞ্চায়েত বিরোধী শূন্য করলে 2 কোটি না 5 কোটি টাকা করে দেবো, এটা কে বলেছিলেন? আজকের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতা যখন ছিলেন তখন বলেছিলেন। আজকের মন্ত্রিসভার সদস্য কারা? তাপস রায়। আজকের এই বিজেপির বিধায়ক কারা? সজল ঘোষ। এরা প্রত্যেকে তৃণমূলের সম্পদ ছিলেন। মানে একাধিক নাম আমি বলতে পারি, অর্জুন সিং এর নাম আমরা আগেই আলোচনা করেছি। কাজেই মানুষ প্রত্যাশা করে, কিন্তু মানুষের প্রত্যাশা এরা পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি না। কারণ বিজেপি দেখবেন যে পঞ্চায়েত বিলে আনার চেষ্টা করছে, যে সেখানে পঞ্চায়েত সদস্যদের গুরুত্ব কমবে। পঞ্চায়েত সদস্য মানে তো আমি গিয়ে টপ করে পঞ্চায়েতের সদস্য হয়ে গেলাম নয়, মানুষ যাকে নির্বাচিত করছে, মানে মানুষের প্রতিনিধি, তার ক্ষমতা কমছে। তার মানে কিভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করবার দিকে যাবে। আপনারা দেখবেন যে এই আমাদের যা আলোচনার মধ্যে আসছে, কতটা কি হবে জানি না, যে পানিহাটি সহ 7টা পৌরসভা নিয়ে কর্পোরেশন হবে, এর ফলে ওয়ার্ড গুলো বাড়বে। আগে যে পরিমাণে কাউন্সিলররা ছিল তা থাকবে না, তারপরেও তাদের ভূমিকা কি থাকবে আমরা জানি না। তবে আমরা একটা কথা বলতে পারি, মানুষের মধ্যে জেদ তৈরি হয়েছে। তৃণমূল যা অন্যায় করেছে, মানুষ কিন্তু জেদ নিয়েই তৃণমূলকে পরাজিত করেছে। মানুষ কিন্তু এই জেদের জায়গা থেকে সরে আসেনি, মানুষ এই প্রতিবাদের জায়গা থেকে সরে আসেনি। কারণ তৃণমূলকে হারিয়ে এসে তৃণমূলের সব অপরাধীদের দলে নিয়ে বিজেপি পশ্চিমবাংলার মানুষের সাথে বেইমানি করেছে। আমার দৃঢ় বিশ্বাস এই মিনি বিধানসভা যা পৌরসভা নির্বাচন হবে, বিজেপিও তার মুখের উপর জবাব পাবে। এবং অন্নপূর্ণা যোজনা আপনারা জানেন যে বলেছিল যে ভোটে জিতে এলেই সকলে অন্নপূর্ণা যোজনা পাবেন, মানে 3000 টাকা করে পাবেন। যুবসাথী প্রকল্প, তাতে বলেছিলেন টাকা পাবেন, এখন বলছেন রেশন কার্ড হচ্ছে বাতিল হয়ে যাবে। মানে কোনোটাই এই সরকারের স্থায়ী কোনো কাজ আমরা লক্ষ্য করতে পারছি না। মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে, 3 মাসের মধ্যে তারা কি করবেন বুঝতে পারছেন না। সামগ্রিকভাবে একটা জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার। প্রথম পদক্ষেপই হচ্ছে হকারদের উচ্ছেদ করো। হকারকে পরিকল্পনা থাকলে রেলের জমি থেকে তারা তুলতে পারেন, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করবে না। পুনর্বাসন ছাড়া তারা উচ্ছেদ করলেন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে এই রেল স্টেশনের যারা হকার, তারা কিন্তু অধিকাংশই ধর্মে হিন্দু। তাহলে
জন্ম যদি হিন্দু কোলে ভোট দাও পদ্ম ফুলে, তাহলে ভোটের আগে হিন্দুদেরকে ভোট এক করতে হবে পদ্ম ফুলে, আর ভোট হয়ে গেলেই সেই গরিব হিন্দুদের পেটে লাথি মারতে হবে। আমি বিশ্বাস করি বাংলার মানুষ দল মত ধর্ম নির্বিশেষে এই মিথ্যাচারের বিরুদ্ধে তাদের মতামত পৌরসভা ভোটে দেবে। আমরা এতক্ষণ শুনলাম যে একটা প্রত্যয় কণ্ঠস্বর, যেখান থেকে একটা প্রত্যয় উঠে এলো যে বাংলার যে রসুন সংস্কৃতি, অর্থাৎ রবীন্দ্র নজরুল সুকান্তের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর যখন আঘাত আসে, বা নেতাজি সুভাষচন্দ্র, যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল, আমরা সময় পেলাম না, তার উপর যখন আঘাত আসে তখন বাংলার মানুষ গর্জে ওঠে। আমরা জানি না বাংলার মানুষ কি ভাবছেন, বাংলার মানুষ যেটা ভাববেন সেটা তুলে ধরাই আমাদের কাজ। এবং সেই যেহেতু বাংলার মানুষ এই মুহূর্তে ভাবছেন যে বামপন্থীরা বিকল্প শক্তি, সে কারণেই আজকে দেবজ্যোতির সঙ্গে এইটুকু সময় কাটানোর, সঙ্গে এইটুকু কথা বলা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন 7 নিউজ, এবং শুনতে থাকুন সাধারণ মানুষের যে অভিজ্ঞতা, সাধারণ মানুষের যে বক্তব্য, সেই সমস্ত কথা নিয়ে আমাদের এই আলোচনা। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।